একটি রহস্যময় বাড়ি, আর সেই বাড়ির মধ্যে লুকিয়ে ছিল কিছু অজানা রহস্য। বন্ধুরা, আজ যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সেটি 2024 সালের খুবই ইন্টারেস্টিং একটি সিনেমা, সেলার ডোর। গল্পের শুরু হয় জন এবং তার স্ত্রীকে দেখিয়ে। তারা দুজন আমেরিকার পোর্টল্যান্ড শহরে বসবাস করত। সারা গর্ভবতী ছিল এবং তারা দুজনেই তাদের জীবনে খুব খুশি ছিল। তাদের যে সন্তান আসতে চলেছিল তার জন্য জন আর তার স্ত্রী নানা রকম প্রস্তুতি নিতে শুরু করে। জন পেশায় একজন আর্কিটেক্ট ছিল আর সে একটি বড় কোম্পানিতে কাজ করত, আর সারা ছিল একজন গণিতের শিক্ষিকা। তাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসত। তাদের জীবন খুবই সুখে ও শান্তিপূর্ণভাবে চলছিল। তারা তাদের বাড়িতে তাদের সন্তানের জন্য একটি রুম সাজানোর পরিকল্পনা করে। দুজনে মিলে ঠিক করছিল যে দেয়ালে কী রং হবে। পরের দিন সকালে দুজনেই নিজের নিজের কাজে বেরিয়ে যায়। জন যখন অফিসে একা ছিল তখন অ্যালিসা নামের একজন মহিলা তার সঙ্গে দেখা করতে আসে। অ্যালিসা এই কোম্পানিতেই কাজ করত, আর জনের সঙ্গে অ্যালিসার আগের থেকে একটি সম্পর্ক ছিল। তবে জন অ্যালিসার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছিল, কারণ এখন সে তার পরিবারের প্রতি মনোযোগ দিতে চাইছিল। কিন্তু অ্যালিসা এখনও জনকে পছন্দ করত। অ্যালিসা জনকে জানায় যে খুব শিগগিরই সে এই কোম্পানি ছেড়ে চলে যাবে। তাই জনকে সে অনুরোধ করে যে সে যেন অন্তত শেষবারের মতো তার প্রজেক্টে কাজ করার সুযোগ দেয়। কিন্তু জন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এটা সম্ভব নয়, কারণ জন অ্যালিসার থেকে দূরে থাকতে চাইছিল। অ্যালিসার আচরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে জনের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিল এবং তাকে নিজের করে পেতে চাইছিল। তবে জন তার প্রতি আর কোনো আগ্রহ দেখায় না, কারণ সে তার স্ত্রীকে ভালোবাসে। যদিও অতীতে সে একবার তার স্ত্রীকে ধোঁকা দিয়েছিল, কিন্তু এখন সে তার স্ত্রী এবং আসন্ন সন্তানের সঙ্গে সুখে জীবন কাটাতে চায়। সেই দিন বিকেলে সারা যখন বাড়িতে একা ছিল তখন তার হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। সে তখন জনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু অনেকবার ফোন করার পরও জন ফোন ধরতে পারে না। আর কেন সে ফোন ধরতে পারেনি সেটা আমরা পরে জানতে পারবো। সন্ধ্যার সময় জন যখন দেখে যে তার স্ত্রী তাকে বারবার ফোন করেছিল তখন সে তাড়াতাড়ি হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে জন জানতে পারে যে তার সন্তান আর বেঁচে নেই। এই কারণে তারা দুজনেই গভীরভাবে শোকগ্রস্ত হয়। এরপর গল্পে কয়েক মাস পরের সময় দেখানো হয়, যেখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি নতুন বাড়িতে চলে যাবে, কারণ পুরনো বাড়িটি তাদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসছিল। আর তাছাড়া এই বাড়িতে থাকার সময় সারা বারবার তার পুরনো দুঃখের স্মৃতির কথা মনে পড়ত। তাই সে জনকে বলে যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। জন সারার ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা নতুন বাড়ি খুঁজতে শুরু করে। 1 মাস ধরে তারা তাদের পছন্দ মতো বাড়ি খুঁজছিল, কিন্তু কোনো বাড়ি তাদের মনের মতো হচ্ছিল না। আর তারা এই শহর ছেড়েও যেতে চাইছিল না। একদিন তাদের রিয়েল এস্টেট এজেন্ট ক্যাথরিন বলে যে আমার এক বন্ধু আছে, হয়তো সে তোমাদের সাহায্য করতে পারবে। এজেন্ট বলে যে এখানে এমেট নামে একজন ব্যক্তি আছে, তোমরা তার কাছে যেতে পারো। আশা করি সে তোমাদের পছন্দ মতো বাড়ি দেখাতে পারবে। ক্যাথরিন তখন তাদের এমেটের ঠিকানা দেয় এবং তারা দুজন সেখানে যাওয়ার জন্য রওনা হয়। সেই ঠিকানায় পৌঁছে তারা দেখে যে এমেট একটি বিলাসবহুল বাড়িতে বাস করত। এরপর যখন তারা দুজন দরজায় পৌঁছায় তখন এমেট তাদের স্বাগত জানায়। সে জানায় যে সেই বাড়ির মালিক এবং বহু বছর ধরে এখানে বসবাস করছে। এমেট তাদের ভিতরে নিয়ে যায়। বাড়ির ভেতরের কাঠামো দেখে জন এবং সারা মুগ্ধ হয়ে যায়। বাড়িটি ছিল অত্যন্ত চমৎকার। এমেট তাদের বলে প্রতিটি বাড়ির একটি গল্প থাকে এবং এই বাড়িরও একটি গল্প রয়েছে। এরপর তারা সবাই ড্রিঙ্কস করে। এমেট তাদের জানায় যে বাড়ির কিছু জিনিসপত্র আর এই পুরনো বন্দুকগুলো অনেক আগে থেকেই এই বাড়ির মধ্যে ছিল, তবে আমি এগুলো বিক্রি করিনি, বরং এগুলো সাজিয়ে শোপিস হিসেবে রেখে দিয়েছি। এমেট জন এবং সারাকে জিজ্ঞেস করে তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি। তখন তারা জানায় যে তারা নতুন জীবন শুরু করতে চায় এবং তাদের স্বপ্নের বাড়ি খুঁজছে, যা একদম এরকমই হওয়া উচিত। এমেট তখন বলে যে তাহলে তোমরা এই বাড়িটাই নিয়ে নাও। এটা শুনে জন এবং সারা প্রথমে মজা ভেবে হাসে, কারণ এত বড় বাড়ি কেউ এইভাবে কেন দিয়ে দেবে, সেই জন্য তাদের বিশ্বাস হয় না। এমেট বলে যে এটা আগে আমার জন্য একটা সুন্দর বাড়ি ছিল, কিন্তু এখন এটা আমার কাছে শুধুমাত্র একটা ফাঁকা আর আবদ্ধ বাড়িতে পরিণত হয়েছে। এমেট জানায় যে সে গত 10 বছর ধরে এই বাড়ি সংস্কারের কাজ করছে, কিন্তু তার কাছে এটি আর বাড়ির মতো মনে হয় না। একবার তার জীবনে এই বাড়ি তাকে আনন্দ দিয়েছিল যখন তার স্ত্রী এখানে ছিল, কিন্তু এখন সে আর এখানে নেই। তার স্ত্রী কোথায় গেছে বা তার সঙ্গে কি হয়েছে সেই ব্যাপারে এমেট কোনো উল্লেখ করে না। এমেট জন আর সারার সঙ্গে অনেকক্ষণ কথা বলে, আর এরপর সে ডিনারের জন্য তাদেরকে আজকের দিনটা এখানে থাকতে আমন্ত্রণ জানায়। জন এবং সারা সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাত্রি তাদের জন্য খুব ভালোই কাটে। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে যে এমেট বাড়িতে নেই। এমেটকে তারা কোথাও খুঁজে পায় না। তখন তারা টেবিলে একটা চিঠি দেখতে পায়, যেটায় লেখা ছিল আমার পুরনো স্মৃতিগুলো এই বাড়ির সঙ্গে জড়িত, যা আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে সম্পর্কিত। আমি এই স্মৃতিগুলো বারবার মনে করতে চাই না, এই কারণেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবং আমি তোমাদের এই পুরো বাড়ি দিয়ে যাচ্ছি। তবে একটি শর্ত রয়েছে, এই বাড়িতে একটি সেলার দরজা রয়েছে, কখনো সেই সেলার দরজা খোলার চেষ্টা করো না। যেদিন তোমরা সেই সেলার দরজা খুলবে সেদিন আমি এই বাড়ি আবার ফিরিয়ে নেব এবং তোমাদের এখান থেকে বের করে দেব। তারা দুজনেই চিঠিটা পড়ে খুব অবাক হয়
কারণ তারা তো এমিটকে চিনতই না। মাত্র একবার দেখা হয়েছিল, আর তাতেই তিনি তার সম্পত্তি তাদের নামে করে দিলেন, তাও একেবারে বিনামূল্যে। সারা ভীষণ খুশি হলেও জনের ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। বেসমেন্টের মধ্যে এমন কি বিশেষ আছে? কেউ এভাবে নিজের বাড়ি বিনামূল্যে কেন দিয়ে দেবে? নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য আছে। কিন্তু সারা জনকে বোঝায় যে যা কিছুই থাক না কেন সেটা তাদের সমস্যা নয়, তারা তো একদম বিনামূল্যেই বাড়ি পেয়ে যাচ্ছে, আর এখানে আমরা সুখেই থাকবো। তবুও জনের মনে কৌতূহল কাজ করছিল। সে জানতে চাইছিল আসলে এর ভেতরে কী রহস্য লুকিয়ে আছে। এর কিছুক্ষণ পর তাদের রিয়েল এস্টেট এজেন্ট ক্যাথরিন সেখানে এসে পৌঁছায়। নতুন বাড়ির খবর পেয়ে সে কাগজপত্র ঠিকঠাক করার জন্য সেখানে আসে। জন এবং সারা কাগজপত্রে সই করে যাতে বাড়িটি তাদের নামে হয়ে যায়। এর কিছুদিন পর নতুন বাড়ি পাওয়ার আনন্দে তারা একটি পার্টি দেয়। সেই পার্টিতে জনের অফিসের সমস্ত সহকর্মীরা আসে। জন তখন পার্টিতে অ্যালিসাকেও দেখতে পায়, যে বিনা আমন্ত্রণেই সেখানে চলে এসেছিল। এলিসাকে দেখে জন ভীষণ অবাক হয়ে যায়, আর তার মনে একটা ভয় হয় যদি অ্যালিসা তার স্ত্রীর সামনে তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেয়। এই ভয়ে জন অ্যালিসার কাছে গিয়ে জানতে চায় যে তুমি এখানে কেন এসেছো। অ্যালিসা মুচকি হেসে বলে, আমি তোমার নতুন বাড়ি দেখতে চাইছিলাম, তাই চলে এলাম। এরপর অ্যালিসা বলে যে আমি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু জন অ্যালিসাকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমি আমার স্ত্রীর সঙ্গে সুখে আছি, আমি আমার বাকি জীবন তার সঙ্গেই কাটাতে চাই, তুমি আমার জীবন থেকে চলে যাও। এর কিছুক্ষণ পর এক অদ্ভুত লোক পার্টিতে চলে আসে। তার হাতে গ্যাসোলিন ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলতে চায়। লোকটিকে দেখে সবাই ভিড় জমায়। জন যখন তার সঙ্গে কথা বলতে যায় তখন লোকটি জনকে বলে যে এই বাড়ি যত দ্রুত সম্ভব ছেড়ে দাও, না হলে এই বাড়ি তোমাকে ধ্বংস করে দেবে। এই কথা বলেই লোকটি সেখান থেকে চলে যায়। জন ও সারা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে লোকটি এমন কথা কেন বলল। পরের দিন সকালে জন যখন অফিসে যায় তখন সে অফিসে পৌঁছে জানতে পারে যে অ্যালিসা তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা মিথ্যে অভিযোগ দায়ের করেছে। অফিসের এইচআর তাকে জানায় যে এই অভিযোগ মিটে না যাওয়া পর্যন্ত এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমাকে কয়েক মাসের জন্য বরখাস্ত করা হলো। তুমি নির্দোষ প্রমাণিত হলে তুমি আবার কাজে ফিরতে পারবে। অন্যদিকে যখন সারা তার কাজের জন্য বেরোচ্ছিল তখন তার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। সেই প্রতিবেশী সারাকে জানায় যে সে খেয়াল করেছে যে জন আর সারা এখানে অনেকদিন ধরে আছে, কিন্তু তার হাজব্যান্ড তাকে স্পষ্টভাবে বলে দিয়েছিল যে সে যেন নতুন প্রতিবেশীকে বিরক্ত না করে। এরপর সেই প্রতিবেশী সারাকে বলে যে আমি আশা করি তোমরা এখানে ভালোভাবে থাকতে পারবে। এই কথা শুনে সারা ভীষণ অবাক হয়। তার মনে হতে থাকে যে এর মানে নিশ্চয়ই আগেও কেউ এই বাড়িতে ছিল। রাতে যখন জন বাড়ি ফিরে আসে তখন সে সারাকে সবকিছু বলার কথা ভাবলেও তার সামনে গিয়ে কিছু বলতে পারে না, তাই সে পুরো বিষয়টি গোপন রাখে। এরপর বেশিরভাগ সময় সে বাড়িতে কাটাতে থাকে আর মাঝে মাঝে বাইরে যায় যাতে সারা কোনো সন্দেহ না করে। 2 সপ্তাহ পর জন সিদ্ধান্ত নেয় যে সে অ্যালিসার সঙ্গে সরাসরি কথা বলবে যে কেন সে এমন করলো। সেদিন জনের মনোযোগ সেই বেসমেন্টের দরজার দিকে চলে যায়। সে তখন নিজেকে থামাতে পারে না। সে তখন সেই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও জন সেই দরজা খুলতে পারে না। এরপর রাতে খাবার সময় সে তার স্ত্রীকে বলে যে আমাদের এই দরজাটা খুলে দেখা উচিত, কিন্তু তার স্ত্রী তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা ওই দরজা কোনোদিনই খুলবে না, আর বলে যে আমরা যদি এই দরজাটা খুলি তাহলে এই বাড়িটা আমাদের কাছ থেকে চলে যাবে, আর আমি এটা মোটেও চাই না, তাই বেসমেন্টের দরজা খোলার চেষ্টা কোনোদিনই করো না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। জন তার কাজে যেতে পারছিল না। সে তখনও বাড়িতেই ছিল। জনের জন্য সবকিছু খুব বিরক্তিকর হয়ে উঠেছিল। এই কারণে সে একদিন সিটি প্ল্যানিং এর রেকর্ডিং রুমে যায়, যেখানে সে রিসেপশনিস্টের কাছে তার বাড়ির ম্যাপ চায়। রিসেপশনিস্ট তাকে জিজ্ঞাসা করে তুমি কি ওই বাড়ির নতুন মালিক? জন জানায় যে সে কিছুদিন হলো সেই বাড়িটা কিনেছে। তখন রিসেপশনিস্ট তাকে বলে গত বছরও সেখানে এক ব্যক্তি থাকতো যে তোমার মতোই এখানে এসেছিল এই ম্যাপ নিতে। এরপর সে যেন কোথায় হারিয়ে গেল। জন তখন তাকে জিজ্ঞাসা করে এমেট নামের কেউ কি এখানে এসেছিল? রিসেপশনিস্ট তাকে উত্তর দেয় না, এমেট নয়, পল নামে এক ব্যক্তি এসেছিল। আর এমেট যার কথা তুমি বলছো সে 25 বছর আগে সেই বাড়িতে থাকতো। হঠাৎ করেই তার স্ত্রী এবং মেয়ে নিখোঁজ হয়ে যায়। সেই কারণেই সে বাড়ি ছেড়ে চলে যায়। এই কথাগুলো শুনেও জন সেই ম্যাপটি বাড়িতে নিয়ে আসে। ম্যাপের মধ্যে একটি গোপন রাস্তা ছিল যা বাড়ির ভেতর থেকে সেই বেসমেন্টের দিকে নিয়ে যেত। জন সেই পথের অনুসন্ধান শুরু করে। ড্রিলের সাহায্যে সে বেসমেন্টের দরজায় একটি ছিদ্র করার চেষ্টা করে যাতে সে দেখতে পারে যে ভেতরে কি আছে। কিন্তু ঠিক তখনই সারা বাড়িতে চলে আসে। ফলে জনকে বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে হয় যাতে সারা কিছু জানতে না পারে। জন তার স্ত্রীকে এই ব্যাপারে কিছুই জানায় না। কিন্তু জনের জন্য সবথেকে বড় সমস্যা ছিল অ্যালিসা। তাই পরের দিন জন অ্যালিসার সঙ্গে একান্তে দেখা করতে যায়। সে তাকে একটি পার্কিং এরিয়ায় ডাকে। সেখানে জন অ্যালিসাকে বলে দয়া করে তুমি আমার পিছু ছেড়ে দাও, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে জীবন কাটাতে চাই। কিন্তু অ্যালিসা তাকে বলে যে বাড়িতে তোমার স্ত্রী রয়েছে সেই বাড়িটা আজ আমার হওয়া উচিত ছিল, সেখানে আমাদের থাকা উচিত ছিল। তখন জন বলে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি তোমার জন্য তাকে ছেড়ে যেতে পারি না। কিন্তু অ্যালিসা তার কোনো কথা শোনে না। সে বলে তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে, এখন তুমি তা অস্বীকার করছো। এখনো সময় আছে,
তোমার স্ত্রীকে সবকিছু বলে দাও, যাতে সে তোমাকে ডিভোর্স দিতে পারে, তারপর আমরা বিয়ে করে নেব। জন তাকে বলে যে এটা করা এত সোজা নয়, সে তার স্ত্রীকে ভালোবাসে আর সে অ্যালিসার কখনোই হতে পারবে না। অ্যালিসা তখন বলে, যদি এটাই সত্য হয় তাহলে আমি তোমার স্ত্রীকে সবকিছু বলে দেব। জন তখন তাকে হুমকি দেয় যে যদি তুমি এরকম কিছু করার চেষ্টা করো তবে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর জন সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সারা যখন বাড়িতে কাজ করছিল তখন জন বাইরে জগিং করতে বেরিয়ে যায়। সেদিন সারার কিছুটা শরীর খারাপ হয়। টেস্ট করার পর সারা জানতে পারে যে সে প্রেগনেন্ট। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন অ্যালিসাও তাদের বাড়িতে আসে। সম্ভবত সে সারাকে সবকিছু জানাতে এসেছিল, কিন্তু তার আসার আগেই সারা একটি নকশা খুঁজে পায় যেটা জন নিয়ে এসেছিল। সেই নকশা থেকে সারা বুঝতে পারে যে জন সেই বেসমেন্টে যাওয়ার জন্য আরেকটি রাস্তা খুঁজে পেয়েছে। তখন সারাও সেই নকশার সাহায্যে সেই বেসমেন্টের অন্য দরজার ভিতরে প্রবেশ করে। সেখানে সে দেখে জন দরজায় ছিদ্র করার চেষ্টা করেছিল। এদিকে অ্যালিসাও বাড়ির ভেতরে ঢুকে পড়ে সারাকে সব কথা বলার জন্য, কিন্তু সারা তখন বেসমেন্টে ছিল, তাই অ্যালিসার উপস্থিতি সে বুঝতে পারে না। অ্যালিসা তখন ওপরের ঘরে উঠে আসে, আর সেই ঘরে ঢুকে অ্যালিসা জানতে পারে যে সারা প্রেগনেন্ট। কিছুক্ষণ পর সারা যখন বাইরে আসে সে দেখে যে দরজা খোলা ছিল। আসলে অ্যালিসা ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সারা দরজা বন্ধ করে দেয়। সেদিন জন বাইরেই ছিল, কারণ তাকে এটা দেখাতে হতো যে সে অফিসে গেছে। সেই সময় জন অ্যালিসার গাড়ি তার বাড়ির যাওয়ার পথ থেকে বেরোতে দেখে। তখন সে বুঝতে পারে যে অ্যালিসা তাদের বাড়িতে এসেছিল। জনের তখন মনে হয় যে হয়তো অ্যালিসা তার স্ত্রীকে সবকিছু জানিয়ে দিয়েছে, তাই সে অ্যালিসার গাড়ির পেছনে ছুটতে থাকে। কিন্তু গাড়ি দ্রুতগতিতে চলার কারণে তা জনের দৃষ্টি থেকে হারিয়ে যায়। এরপর সন্ধ্যায় যখন জন বাড়ি ফিরে আসে তখন সে দেখে যে সারা চুপচাপ বসেছিল। জন ভয় পায় যে হয়তো সারা সবকিছু জেনে গেছে, কিন্তু সারা রেগেছিল কারণ জন তার নিষেধ করা সত্ত্বেও বেসমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল। সারা জনকে বলে যে তোমাকে আজ কথা দিতে হবে যে তুমি আর কখনো এরকম করবে না। এরপর সারা জনকে গর্ভবতী হওয়ার সুসংবাদ দেয়। এই খবর শুনে জনের অর্ধেক টেনশন দূর হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে তাদের আসন্ন সন্তানের জন্য ঘর সাজাতে শুরু করে। পরের দিন সকালে জনের কোম্পানি থেকে একটা ফোন আসে। অফিস থেকে জনকে বলা হয় যে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, আর সে ওই মামলায় পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। এটা শুনে জন খুব নিশ্চিন্ত হয়। এরপর জন যখন অফিসে যায় তখন তার বস তাকে দেখে খুব খুশি হয়। তার বস জনকে বলে যে অ্যালিসা হঠাৎ নিখোঁজ হয়ে গেছে এবং কেউ জানে না যে সে কোথায় গেছে, আর এই কারণেই তার মামলাও ফিরিয়ে নেওয়া হয়েছে, আর সে আবার চাকরিতে যোগ দিতে পারবে। এরপর রাতে যখন জন তার স্ত্রীর সঙ্গে ছিল তখন তারা দুজনে মিলে তাদের ঘর শিশুর আগমনের জন্য প্রস্তুত করতে শুরু করে। যখন সারা ও জন ওই ঘরে কাজ করছিল তখন তারা একটি পেন্টিং সরানোর পর হঠাৎ জন দেখতে পায় যে দেয়ালে একটা বন্দুকের গুলি আটকে আছে। এটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। এরপর জন একটা অনুমান করে। সে সারাকে বলে যে আজ থেকে 20 বছর আগে এমেটের স্ত্রী এবং তার ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় বিষয়টি তেমন নয়। হয়তো সে তাদের দুজনকে মেরে ফেলেছিল এবং তাদের মৃতদেহ বেসমেন্টে লুকিয়ে রেখেছিল। এই কারণেই হয়তো সে তাদেরকে সেখানে যেতে নিষেধ করেছে। এরপর জন পুলিশকে খবর দেওয়ার কথাও ভাবে, কিন্তু সারা তাকে থামিয়ে দেয় আর বলে যে যদি সত্যিই এমেট এটা করে থাকে তবুও এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই তুমি পুলিশকে কোনো খবর দেবে না। অবশেষে জন সারার কথা মেনে নেয়। এরপর কয়েকদিন এইভাবেই কেটে যায়। জন আবার কাজে যেতে শুরু করেছিল। একদিন সারা যখন তার প্রতিবেশীর সঙ্গে একটি বারে ছিল তখন সে নিউজে দেখে যে এলিসার খবর নিউজে দেখানো হচ্ছে। সেখানে বলা হয় যে তার গাড়ি জঙ্গলে পাওয়া গেছে, কিন্তু তার দেহ এখনো উদ্ধার করা যায়নি। এটা দেখে সারা খুব অবাক হয়। তার প্রতিবেশী তখন সারাকে জানায় যে গত কয়েকদিন ধরে এলিসা সারার স্বামীর সঙ্গে দেখা করছিল, যে জগিং করতে আসতো, কিন্তু হঠাৎ কিছুদিন ধরে সে আর এখানে আসে না। এটা শুনে সারা বিস্মিত হয় এবং ভাবতে থাকে যে তার স্বামীর কি এর সঙ্গে কোনো সম্পর্ক আছে। পরের দিন জনের কোম্পানিতে পুলিশ আসে, কারণ তারা এলিসার গাড়ি খুঁজে পেয়েছিল। তাদের ধারণা যে সে হয়তো আত্মহত্যা করেছে। সন্ধ্যার সময় সারা জনকে বলে যে আমি এলিসার সম্পর্কে সবকিছু শুনেছি, এটা খুবই দুঃখজনক। কিন্তু রাতে সারা গোপনে জনের ল্যাপটপ এবং ফোন চেক করে আর জানতে পারে যে এলিসা জনের বিরুদ্ধে হয়রানির মামলা করেছিল। তবে সারা এই ব্যাপারে জনকে আর কিছু জানায় না, কারণ সে সত্যটা জেনেও তাদের সম্পর্ক নষ্ট করতে চাইছিল না। পরের দিন দুজন পুলিশ জনের বাড়িতে আসে এবং জনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা সারাকে বলে যে আপনি এখান থেকে যেতে পারেন, আমরা কেবল জনের সঙ্গে কথা বলতে চাই। তাই সারা গোপনে তাদের কথাবার্তা শোনে। পুলিশ জনকে বলে যখন এলিসা নিখোঁজ হয়েছিল তখন শেষবার আপনি তার ফোনে কল করেছিলেন। জন উত্তর দেয় সে আমার সহকর্মী ছিল আর আমি তার সঙ্গে কাজ করতাম। অতীতে আমার আর এলিসার সঙ্গে একটা সম্পর্ক ছিল। সে আমার সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু আমি বারবার তাকে বারণ করে দিয়েছিলাম। তাই আমি তাকে পার্কিং এলাকায় ডেকেছিলাম তাকে বোঝানোর জন্য, এবং সেখানেও আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কিন্তু এলিসা তখনও শোনেনি। সে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগও এনেছিল। তখন পুলিশ জনকে জিজ্ঞাসা করে আপনি 14 তারিখ দুপুরে কোথায় ছিলেন? কিন্তু ঠিক তখনই সারা তাদের সামনে চলে আসে আর বলে যেদিন সে নিখোঁজ হয়েছিল সেদিন আমার স্বামী আমার সঙ্গেই ছিল। এই সাক্ষ্য শোনার পর পুলিশ সেখান থেকে চলে যায়।
পুলিশ চলে যাওয়ার পর জন ও সারার মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। যদিও সারা অনেক আগেই সবকিছু জানতো, তবু সে চুপ করেছিল। আর যেদিন তার গর্ভপাত হয়েছিল সেদিন জন ফোন ধরতে পারেনি, কারণ সে তখন অ্যালিসার সঙ্গে ছিল। এখন যদি অ্যালিসাকে না খুঁজে পাওয়া যায় তাহলে সমস্ত সন্দেহ জনের ওপরেই আসবে। যাই হোক, জন এবার খুব আগ্রহী হয়ে উঠেছিল যে সেই বেসমেন্টে কি আছে জানার জন্য। রাতে যখন জন ঘুমাচ্ছিল হঠাৎ তার মনে পড়ে যায় একদিন এক ব্যক্তি তার বাড়ির বাইরে এসে বলেছিল যে এই বাড়ি তোমাকে ধ্বংস করে দেবে। আর তার কথা সত্যি বলেই এখন জনের মনে হচ্ছিল, কারণ ঠিক তাই ঘটছে। জন তখন জানার চেষ্টা করে যে এই বাড়ির আগের মালিক কে ছিল। সে জানতে পারে যে সেই ব্যক্তি আর কেউ নয়, পল নামের এক ব্যক্তি, যে সেদিন রাতে পার্টিতে এসেছিল। পরের দিন জন সেই লোকটার বাড়ির অ্যাড্রেস জোগাড় করে তার সঙ্গে দেখা করতে যায়। তখন পল জনকে সবকিছু বলে। পল বলে যে এই বাড়ি আমার পুরো পরিবারকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার জীবনের সমস্ত খুশি শেষ হয়ে গেছে। পল তাকে সতর্ক করে দিয়ে বলে যদি তুমি ওই দরজা খোলো তাহলে তুমি তোমার নিজের ভেতরের সত্য দেখতে পাবে। পল তাকে সাবধান করে দিয়ে বলে যে ওই বেসমেন্টে কখনো যেও না। কিন্তু বিষয়টা শুধু বেসমেন্টের নয়, এটা আমাদের সম্পর্কে, আমাদের লুকোনো সত্যগুলো নিয়ে। যে গোপন সত্য আমরা লুকিয়ে রাখি সেটাই আমাদের ভেতর থেকে খালি করে দেয়। এই বাড়ি আমাদের সুখ দিয়েছিল, কিন্তু শেষে এটি আমাদের ধ্বংস করেছে। আর এখন এই বাড়ি তোমাকেও ধ্বংস করবে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। জন এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে সে কি করবে। সে সঙ্গে সঙ্গে সারার কাছে যায় এবং বলে আমি জানতে চাই যে ওই বেসমেন্টের পেছনে কি আছে, কারণ আমার জীবন এটা ধ্বংস করে দিয়েছে। জন সঙ্গে সঙ্গে সেই দরজার কাছে যায় আর তালা ভেঙে ফেলে। এরপর সে যখনই দরজা খুলতে যায় ঠিক তখনই সারা পেছন থেকে জনের ওপর আক্রমণ করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন জনের জ্ঞান ফিরে আসে তখন সে সারাকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। তখন সারা তাকে পুরো গল্প বলে। আর তখনই আমরা জানতে পারি যেদিন সারা সেই বেসমেন্টে গিয়েছিল সেদিন এলিসাও সেখানে এসেছিল। আর তখন যে এলিসা বাড়ির ভেতরেই ছিল সারা সেটা জানতো, তাই সে সঙ্গে সঙ্গে একটা বন্দুক তুলে নেয় আর এলিসার দিকে এগিয়ে যায়। সে এলিসাকে বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু এলিসা এখানে এসেছিল শুধু কথা বলার জন্য, যাতে সে সারাকে সবকিছু জানাতে পারে। কিন্তু সারা কোনো কিছু না শুনেই রাগের মাথায় তাকে গুলি করে ফেলে আর এলিসার সেখানেই মৃত্যু হয়। তারপর সারা ভয় পেয়ে যায় আর এলিসার দেহ বাড়ির ভেতরে সেই গোপন পথে বেসমেন্টে লুকিয়ে রাখে। সবকিছু জানার পর জন বলে আমি এটা গোপন রাখতে পারবো না, আমাদের তোমার জন্য ভালো একজন উকিল খুঁজতে হবে। কিন্তু তখনই সারা বন্দুক তুলে ধরে আর বলে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো, আর আমি এখানে একা বেঁচে থাকবো। পুলিশের সন্দেহ এমনিতেই তোমার উপর আছে। আমি বলবো যখন আমি জানতে পারলাম যে তুমি এলিসাকে খুন করেছো আর তার দেহ বেসমেন্টে লুকিয়ে রেখেছো, তখন তুমি আমাকেও মারতে চেয়েছিলে। আমি কেবল আত্মরক্ষার জন্য এটা করেছি। তখন পুলিশ কাকে বিশ্বাস করবে? তারপর সারা বলে আমি এটা তোমার ভালোর জন্যই করছি, কারণ ওই মেয়েটা তোমাকে বিরক্ত করছিল আর আমাদের সন্তান জন্ম নিতে চলেছে। তুমি কি চাও তার বাবা জেলে চলে যাক? এই কথা শুনে জন স্তব্ধ হয়ে যায় আর সে সারার কথা মেনে নিতে বাধ্য হয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। কয়েকদিন পর তাদের সন্তানের জন্ম হয় আর সেই আনন্দে তারা একটি পার্টি আয়োজন করে। সকলেই পার্টিতে আনন্দ করছিল, কিন্তু জনের মুখ দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে খুশি ছিল না। ঠিক তখনই তাদের কাছে একটা চিঠি এসে পৌঁছায় যা এমেট পাঠিয়েছিল। তাই সারা ও জন একসঙ্গে সেই চিঠি পড়তে শুরু করে। এমেট লিখেছিল যে তোমরা দুজনেই খুব ভালো কাজ করেছো, তোমরা দুজনেই কখনো সেই দরজা খুলতে চাওনি, আর এই বিষয়টি আমাকে খুব খুশি করেছে। সেই কারণে আমি তোমাদের কাছে সেই বেসমেন্টের চাবি পাঠাচ্ছি। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের হাতে, তোমরা চাইলে দরজা খুলতে পারো অথবা নাও খুলতে পারো। সিনেমাটির শেষ দৃশ্যে যখন সবার একটি ছবি তোলা হচ্ছিল তখন জনকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। আর এর সঙ্গেই এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটির এন্ডিং আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তুলে ধরে। শেষ পর্যন্ত এটা দেখানো হয় না যে সেই বেসমেন্টের মধ্যে আসলে কি ছিল আর কেন এমিট তাদেরকে সেই বেসমেন্ট খুলতে বারণ করেছিল। বন্ধুরা, আমার মতে সেই বেসমেন্টে আসলে কিছুই ছিল না। হয়তো এমিটের জীবনে কিছু এমন ঘটেছিল যা তাকে এক ধরনের মানসিক রোগীতে রূপান্তরিত করেছিল। আর সে হয়তো কোনো ব্যক্তিকে পরীক্ষা করতে এবং তাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে দেখতে পছন্দ করত। হয়তো সে শুধু তাদের দুর্বলতা এবং নিরাপত্তাহীনতাগুলোকে বের করে আনতে এবং তাদের সেগুলোর সাথে মোকাবেলা করতে বাধ্য করতে চেয়েছিল। মূলত সে তাদের মন নিয়ে খেলতে চেয়েছিল এবং তাদের জীবনকে বিশৃঙ্খল করে তুলতে চেয়েছিল। এটাও সম্ভব যে এমেট তার জীবনে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল, আর সেই আঘাত তাকে এই ধরনের মানসিক রোগীতে পরিণত করেছিল যে অন্যদেরও এই রকমের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে দেখতে চেয়েছিল। সে শেষে জন এবং সারাকে হাতে ঘরের চাবি তুলে দিয়েছিল আর তাদের বলেছিল যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর তার আদেশ পালন করেছে। আরেকটি প্রশ্ন মনে আসে যে লোকটি কিভাবে জানতো যে বেসমেন্টের দরজা খোলা হয়েছে কিনা। এখন হয়তো তার প্রাসাদে কিছু গোপন ক্যামেরা লাগানো ছিল, অথবা তার আসলে কিছু অতিপ্রাকৃতিক শক্তি ছিল যার মাধ্যমে সে তাদের গতিবিধির উপর নজর রাখত। যাই হোক, তবে সিনেমাটির প্রভাব আরও ভালো হতো যদি সিনেমাটিতে আরও কিছু উত্তর পাওয়া যেত। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি ধারণা এই সিনেমাটি দেখে। আমি আবার ফিরে আসব অন্য কোনো এক রোমাঞ্চকর সিনেমার সাথে।